প্রিয় বন্ধুরা, বই কথা কয়তে স্বাগতম। আজকে যে বইটি আপনাদের জন্য পড়ে শোনাব তা হল জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস। লিখেছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। সমাজ ও রাজনীতি অধ্যয়ন একটি পরিচিত নাম। বিগত 4 দশক ধরে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডক্টর আব্দুল লতিফ মাসুম অধ্যয়ন, গবেষণা ও পাঠদান করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর। ইতিপূর্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সমকালীন রাজনীতির ভাষা, জাতীয় ঐক্যমত্য ও উন্নয়ন সংকট, অসমাপ্ত রাজনৈতিক সংস্কার, বাংলাদেশ সমাজ ও রাজনীতি এবং পাশ্চাত্য রাষ্ট্র দর্শন। তার লেখা আজকের এই বইটি একজন জাতীয় নেতার জীবন এবং কর্মকাণ্ডের আলোচনা পর্যালোচনা সমৃদ্ধ ছোট্ট একটি বই। আশা করি বইটি শুনে আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস, লিখেছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। শুরু করছি বইটির প্রথম অধ্যায়। নভেম্বর 1975-এর আচ্ছাদিত ইতিহাস। স্থান বঙ্গভবন। তারিখ 2 নভেম্বর 1975। সময় রাত 12:30। কর্নেল রশিদ ঘুমোতে যাচ্ছেন। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এলো নিরাপত্তায় নিয়োজিত পুলিশ অফিসার। স্যার, সর্বনাশ হয়েছে। বঙ্গভবন প্রহরারত সৈন্যরা চলে যাচ্ছে। সমূহ বিপদের সম্ভাবনা, আর সবাইও চলে যেতে চাচ্ছে। কর্নেল রশিদ বুঝলেন সংকট শুরু হয়েছে। কদিন ধরে যে বারুদের গন্ধ ভেসে আসছিল বাতাসে, এখন তার নাকে ঢুকছে। রহস্যাবৃত 75-এর নভেম্বরের সংকটময় দিনগুলোর শুরুটা এরকম। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই সেনানিবাস ও ঢাকা শহরে জোর গুজব রটেছিল একটা কিছু হতে যাচ্ছে। খোদ প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমদও জানতেন একটা কিছু হতে যাচ্ছে, কিন্তু ঘটনার উপর কারো নিয়ন্ত্রণ ছিল না। মোটামুটিভাবে সেনাবাহিনী বনাম বঙ্গভবন স্নায়ুযুদ্ধের প্রান্তসীমায় উপনীত হয়েছিল। টাগ অফ ওয়ার। 1975 সালের 15ই আগস্টের ঘটনাবলীর কারণে সেনাবাহিনীতে নেতৃত্ব তথা নিয়ন্ত্রণের সংকট দেখা দেয়। একটি সফল অভ্যুত্থান স্বাভাবিক অনিবার্যতায় সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। আগস্ট অভ্যুত্থানের নেতৃবৃন্দ বঙ্গভবনে স্থান নেন। তারা সেখান থেকে সফলভাবে কর্তৃত্ব প্রয়োগ করলেও সেনাবাহিনীর সাথে সঙ্গত কারণেই বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা মেজরদের এই আচরণকে মেজর জেনারেলের আচরণের মতো মনে করেন। সিনিয়ররা চাচ্ছিলেন মেজররা সেনানিবাস ফিরে এসে তাদের কমান্ড মেনে চলুক, কিন্তু রশিদ ফারুকরা নিরাপত্তাহীনতা ও ক্ষমতা গ্রহণের উদ্ভূত পরিস্থিতির কারণে সেনানিবাসে ফিরে যেতে প্রস্তুত ছিলেন না। 6 জন কু নেতা তাদের ট্যাঙ্ক বহর ও সেনা সামন্ত নিয়ে বঙ্গভবন নিয়ন্ত্রণ করতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ খালেদ মোশাররফ এবং ঢাকা ব্রিগেডের অধিনায়ক কর্নেল শাফায়েত জামিল সেনানিবাস নিয়ন্ত্রণ করতে থাকেন। এই 2 সিনিয়র অফিসার প্রকাশ্যেই বলে বেড়াচ্ছিলেন যে তারা এক দেশে 2 সেনাবাহিনী, এই অবস্থাকে কোনো ক্রমেই মেনে নেবেন না। খালেদ ও জামিল রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে আগস্ট অভ্যুত্থানকে মেনে নিতে পারেননি। খালেদ ছিলেন অনেক সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, আর শাফায়েত জামিলের হট হেডেড বলে বদনাম ছিল। বদনামে দুপক্ষের মাঝে অবস্থান করছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়াউর রহমান। জাতির এই 2 জন অভিভাবকই চাইতেন দুপক্ষের সমঝোতা। তাই কোনো গ্রুপকে বিরূপ করতে পারে এরকম কার্য ব্যবস্থা গ্রহণে তারা উভয়ই বিরত ছিলেন। জিয়া তার উত্তরাধিকার এবং আচরণের কারণেই উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। সেনা সংহতি রক্ষার ক্ষেত্রে তিনি নিরপেক্ষতা বা সমদূরত্ব বজায় রাখেন। পরবর্তীকালে এই ভারসাম্যের কারণে তিনি উভয় পক্ষের অনাস্থার সম্মুখীন হন। জেনারেল ওসমানীও প্রায়ই একই অবস্থার সম্মুখীন হন, তবে ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তার স্বতন্ত্র মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন। 15ই আগস্ট থেকে 7 নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে কিছুটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে। পরস্পর অবিশ্বাস, সন্দেহ, হানাহানি চরমে ওঠে। শান্তি সম্প্রীতির পরিবর্তে হিংসা ও শত্রুতা চারদিকে ছড়িয়ে পড়ে। 2 নভেম্বর গভীর রাতে পাল্টা অভ্যুত্থান প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে তা উল্লেখ করা হয়েছে। বঙ্গভবন থেকে সেনা প্রত্যাহারের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর রাতে খন্দকার মোস্তাকের সাথে কুর নেতারা সলা পরামর্শে বসেন।
কর্নেল ফারুক চাইলেন বিমানবন্দর, ঢাকা সেনা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর দখল নিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করতে। ধীর স্থির মানুষ কর্নেল রশিদ রক্তপাত এড়িয়ে সংকট মুক্তির কথা বললেন। খন্দকার মোস্তাকও আপোষ রফার পরামর্শ দিলেন। কর্নেল ফারুক তড়িৎ গতিতে 3টি কাজ করলেন। 1. বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ বিচ্ছিন্নকরণ। 2. ব্যক্তিগতভাবে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ট্যাঙ্ক বহরের নেতৃত্ব গ্রহণ এবং 3. বঙ্গভবনে অবস্থানরত ট্যাঙ্কগুলোকে প্রধান ফটকের বাইরে ডিফেন্সিভ অবস্থানে স্থাপন। এদিকে কর্নেল রশিদ সেনাবাহিনী প্রধান জিয়াকে ফোন করলেন। জিয়া তখন ঘুমে। বেগম জিয়া তাকে ডেকে তুললেন। কর্নেল রশিদ জিয়াকে তখনই বঙ্গভবনে আসার অনুরোধ জানালেন। জিয়া এবারও মধ্যবর্তী অবস্থান থেকে বিচ্যুত হলেন না। তিনি বঙ্গভবনে না এসে কর্নেল রশিদকে আশ্বস্ত করতে চেষ্টা করলেন। তারপর কর্নেল রশিদ খালেদ মোশাররফকে ফোন করলেন। খালেদ মোশাররফ তাকে বললেন, যা প্রত্যাশিত তাই হচ্ছে। তিনি রশিদের সাথে ফোনে আলাপ সংক্ষিপ্ত করলেন। তারপর বিপদাপন্ন মেজররা একে একে অনেককে ফোন করলেন। বিডিআর, এয়ার চিফ, নেভি চিফ সবাই তাদের হতাশ করলেন। কিন্তু কেউ না এলেও সেনাবাহিনীর ঐক্যের প্রতিভু ওসমানী এলেন। তিনি এসেই জিয়াকে ফোন করলেন। ততক্ষণে জিয়াকে গ্রেফতার করা হয়েছে। ওসমানী খালেদকে ফোন করলেন। খবর পাওয়া গেল খালেদ মোশাররফ কু এর নেতৃত্ব স্বহস্তে পরিচালনা করছেন। কর্নেল শাফায়েত জামিল প্রধান মিত্র হিসেবে তার সাথে রয়েছেন। ইতিমধ্যে পাল্টা অভ্যুত্থানকারীরা বেতার, টিভি, এয়ারপোর্ট, টেলিফোন ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ দখলে নিয়ে আসে। জিয়াকে পদত্যাগে বাধ্য করে। একটি গৃহযুদ্ধ পরিস্থিতি অত্যাসন্ন হয়ে দাঁড়ায়। এমনই এক পরিস্থিতিতে রাত 3টার পরে খালেদ নিজে রশিদকে ফোনে নরম গরম কথা বলেন। রশিদ আপোষের সাথে কথা না বলে মোকাবেলার কথা বলেন। ভোর হওয়ার আগেই শাফায়েত জামিলের 46 ব্রিগেড বঙ্গভবন ঘেরাও করে। সেখানে এক নিদারুণ ভীতিজনক পরিস্থিতি বিরাজ করছিল। রশিদ নিজেই ট্যাঙ্ক বাহিনীর তদারকি করছিলেন। বঙ্গভবনে যখন এই ভীতিজনক অবস্থা, তখন কেন্দ্রীয় কারাগারে আরও ভীতিজনক ঘটনা ঘটে যায়। আওয়ামী লীগের 4 নেতা তাজউদ্দিন, কামরুজ্জামান, মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম নিহত হন। পাল্টা অভ্যুত্থানকারীরা এই 4 নেতা, বিশেষত তাজউদ্দিনের নেতৃত্বে ভারতের সহায়তায় পাল্টা সরকার গঠন করতে যাচ্ছেন, এমন একটি গুজবের প্রেক্ষিতেই 4 নেতা নিহত হন। 3 নভেম্বর সকাল হতে না হতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। বিমান বাহিনী প্রধান তোয়াবের নির্দেশে 2টো মিগ বঙ্গভবনে বোমা বর্ষণের মহড়া দেয়। খন্দকার মোস্তাক ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। জেনারেল ওসমানী উস্কানির মুখে সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান। সকালের দিকে খালেদ মোশাররফের পক্ষ থেকে একটি ছোট প্রতিনিধি দল বঙ্গভবনে এসে হাজির হন। এদের মধ্যে ছিলেন 2 জন কর্নেল। খালেদ মোশাররফের দাবি ছিল 3টি। 1. বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ বিচ্ছিন্নকরণ। 2. জিয়ার বদলে একজন নতুন সেনা প্রধান নিয়োগ করতে হবে। 3. খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন। কিন্তু পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বন্ধু দেশসমূহের সাথে ঘনিষ্ঠতর সম্পর্ক রাখতে হবে। খন্দকার মোস্তাক দাবিসমূহ অগ্রাহ্য করেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন। তার পদত্যাগ 3 নভেম্বর সকাল 6টা থেকে কার্যকর হবে বলেও তিনি ওই প্রতিনিধি দলকে জানিয়ে দেন। 2 ঘন্টা পর প্রতিনিধি দল আবার ফিরে আসে। তারা এবার 3য় দাবিটি উচ্চ রাখে। ট্যাঙ্ক প্রত্যাহারের চেয়েও তারা একজন নতুন সেনাবাহিনী প্রধান নিয়োগের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু প্রতিনিধি দলের কেউই খালেদ মোশাররফের নাম প্রস্তাব করেনি। খন্দকার মোস্তাক আবার একই কথা বলেন। তিনি যেহেতু প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেছেন, সুতরাং তিনি কিছুই করার ক্ষমতা রাখেন না। জেনারেল ওসমানীকে প্রতিনিধিরা এ ব্যাপারে জানালে তিনি ক্ষেপে যান। তিনি বলেন, প্রেসিডেন্ট পদত্যাগ করায় স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে তার কার্যকারিতার অবসান ঘটেছে। বৃদ্ধ জেনারেল অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বলেন, তোমরা গোল্লায় যাও, যা ইচ্ছা তাই করো, আমাকে কিছু জিজ্ঞাসা করো না। এরপরেও কয়েক ঘন্টা ধরে ওই লোকেরা বঙ্গভবন সেনানিবাসে দৌড়াদৌড়ি করেন, কিন্তু তাদের দুতিয়ালি ব্যর্থ হয়। রশিদ অনমনীয় মনোভাব প্রদর্শন করেন। অনেক টানাপোড়েনের পরে মেজর হাফিজের মধ্যস্থতায় একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়। বলা হয়, মোস্তাকের অনুরোধে উভয় পক্ষ এই সিদ্ধান্ত মেনে নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাধীনে আগস্ট কু নেতারা বিদেশে রাজনৈতিক নির্বাসনে যাবেন। সরকার তাদের রাজনৈতিক আশ্রয় সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন। বিমান বাহিনীর প্রধান এমজিদ তোয়াবকে
এসব নিশ্চিত করার দায়িত্ব দেয়া হয়। 3 তারিখ মাগরিব ওয়াক্তে আগস্ট কু এর নেতৃবৃন্দ তাদের পরিবার পরিজন সহ বাংলাদেশ বিমানের একটি ফকারে করে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে বঙ্গভবনে খন্দকার মোস্তাক তার নিজ বাসভবনে যাওয়ার জন্য তৈরি হন। খালেদ মোশাররফ তাকে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানান। সবার অনুরোধে মোস্তাক রাজি হন। তিনি দুটো শর্ত দেন। 15 আগস্টের পরে যেমন তিনি বলেছিলেন সেনাবাহিনীকে তার প্রতি অনুগত থাকতে হবে, এবারও তেমনই বললেন। আরও বললেন, মন্ত্রিসভাকে খোলামেলা আলাপ আলোচনার পর তার প্রতি আনুগত্য প্রকাশের সুযোগ দিতে হবে। খালেদ মোশাররফ দুটো শর্তই মেনে নেন। তার পরদিন অর্থাৎ 4 নভেম্বর সকাল 10টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক বসে। 26 সদস্যের ক্যাবিনেট বঙ্গভবনের গ্রাউন্ড ফ্লোরে ক্যাবিনেট রুমে বৈঠকে বসে। তারা জেল হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেন। মন্ত্রীদের অনেকেরই কথাবার্তায় নতুন সুর। তারা প্রেসিডেন্ট খন্দকার মোস্তাককে হত্যাকারীদের বিদেশ যেতে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। মন্ত্রিসভা খালেদ, জেনারেল খলিল, তোয়াব এবং কমোডর খানকেও জিজ্ঞাসাবাদ করে। আকস্মিক ঘটনা। মন্ত্রিসভা যখন এমনতর অনেক বিষয় নিয়ে আলাপ করছিল, তখন ঘটে সেই নাটক, যা ঘটনাবলীর মোড় ঘুরিয়ে দেয়। আকস্মিকভাবে সজোরে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করেন কর্নেল সাফায়েত জামিল। হাতে সেনাসুলভ বেতের ছড়ি, সাথে স্টেন গান সহ 5 জন অফিসার। এতে মন্ত্রীরা ভীত বিহ্বল হয়ে পড়ে। মন্ত্রীরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন। একজন খন্দকার মোস্তাকের মাথায় স্টেন গান ঠেকায়। ওসমানীর হস্তক্ষেপে মোস্তাক বেঁচে যান। সাফায়েত জামিল খন্দকার মোস্তাককে জাতির পিতার হত্যাকারী, 4 নেতার হত্যাকারী এবং মীর জাফর ইত্যাদি বলে গালিগালাজ করেন। তিনি তার পদত্যাগের পরামর্শ দেন। মোস্তাক মাথা নেড়ে সম্মতি জানান। মোস্তাক লিখিতভাবে পদত্যাগ করেন। সাফায়েত জামিলরা মোস্তাককে দিয়ে আরও 2-1টি বিবৃতি স্বাক্ষর করিয়ে রাখেন। এবার সাফায়েত জামিল প্রস্তাব করেন, প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হবেন। মন্ত্রিসভার কোনো একজন পরামর্শ দেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয়ই মৃত, সুতরাং সংবিধান অনুযায়ী ক্ষমতা স্পিকারের কাছেই হস্তান্তরিত হওয়া উচিত। এতে সাফায়েত জামিল রেগে যান এবং তার কথা মতো 2 জন মন্ত্রী শাহ মোয়াজ্জেম এবং তাহির উদ্দিন ঠাকুরকে ওই দিন গ্রেপ্তার করা হয়। 5 নভেম্বর সায়েম প্রেসিডেন্ট। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে 5 নভেম্বর বেলা 1টার সময় বঙ্গভবনে নিয়ে আসা হয়। ওসমানী তাকে সুসংবাদটি দিলে তিনি আমতা আমতা করতে থাকেন। অবশেষে অনুরোধে ঢেকি গেলেন। তার সম্মতির ভিত্তিতে পরদিন অর্থাৎ 6 নভেম্বর তিনি শপথ গ্রহণ করেন। 1971 থেকে 1975 পর্যন্ত 4 বছরে দেশের 5ম প্রেসিডেন্ট হলেন সায়েম। 6 তারিখ সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কু, রাজনৈতিক চরিত্র। 3 নভেম্বরের কুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কিছু সংবেদনশীল ঘটনা ঘটে। রুশ ভারতপন্থী বলে পরিচিত রাজনৈতিক দলগুলো 4 নভেম্বর মুজিব দিবস হিসেবে পালন করেন। তারা ঢাকা শহরে মুজিব স্মরণে শোক মিছিল বের করেন। একটি মিছিলের পুরো ভাগে ছিলেন খালেদ মোশাররফের বৃদ্ধ মাতা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ এমপি। দেশের ডান বাম সব রাজনৈতিক শক্তি 3 নভেম্বর কুকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে। সেনানিবাস পরিস্থিতি। 15 আগস্ট ও 3 নভেম্বরের কুকে সাধারণ সৈনিকরা অফিসারদের ফায়দা হাসিলের কারসাজি হিসেবে চিহ্নিত করে। 1972 থেকে 1975 সময়কালে তদানীন্তন সরকারের সেনাবাহিনীর প্রতি বিমাতাসুলভ আচরণে সৈনিকরা ছিল ক্ষুব্ধ। তারা খালেদের কুকে ভারতপন্থী বলে মনে করে। একে রুখে দাঁড়াতে সুযোগের অপেক্ষায় থাকে। জাসদের নেতৃত্বাধীন সৈনিকদের সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থা খালেদ মোশাররফের কুকে প্রো ইন্ডিয়ান কু বলে অভিহিত করে। তারা খালেদকে অপসারণের আহ্বান জানিয়ে ক্যান্টনমেন্টে লিফলেট বিতরণ করে। এসব লিফলেট সৈনিকদের মধ্যে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কর্নেল সাফায়েত জামিল 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডের অধিনায়কত্ব করা সত্ত্বেও নিজেকে নিরাপদ বোধ করছিলেন না। তিনি ফারুকের বেঙ্গল ল্যান্সার এবং রশিদের 2 নং ফিল্ড আর্টিলারিকে অস্ত্রহীন অবস্থায়ও বিপজ্জনক মনে করছিলেন। তার শক্তি বৃদ্ধির জন্য তিনি রংপুর থেকে 10 এবং 15 ইস্ট বেঙ্গলকে ডেকে পাঠান, কিন্তু এই দুটো রেজিমেন্ট সময় মতো ঢাকা আসতে ব্যর্থ হয়। মুজিব হত্যার সাথে জড়িত এবং অন্যান্য সাধারণ সৈনিকরা সাফায়েত জামিলকে বদরাগী ও কঠোর বলে বিশ্বাস করতে পারছিলেন না। পক্ষান্তরে জিয়াউর রহমান সৈনিকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার গ্রেফতার সৈনিকদের ক্ষুব্ধ করে তোলে।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ছিলেন সৈনিকদের কাছে পিতৃপুরুষ তুল্য। নানা কারণে খন্দকার মোস্তাকও সে সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। দেশ পরিচালনায় এসব নেতার অনুপস্থিতি সৈনিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। বিপ্লবের প্রস্তুতি। কর্নেল তাহের তখন অসুস্থ ছিলেন। নারায়ণগঞ্জের বাসায় ছিলেন তিনি বলেন, ৩ তারিখ ভোর 4টায় আমি একটি টেলিফোন কল পাই। অপর প্রান্তে ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি তার হাউস অ্যারেস্ট হওয়ার কথা আমাকে জানালেন, সাহায্য চাইলেন। এরপর টেলিফোন লাইন কেটে গেল। ওই দিন বেশ কিছু এনসিও এবং জেসিও আমার বাসায় আসে। তারা জানায় খালেদের কু এর পিছনে ভারত আছে, বাকশালীরা আবার ক্ষমতা দখল করতে যাচ্ছে। তারা আরও জানায় বেঙ্গল রেজিমেন্ট এবং অন্যান্য কোর ট্রুপস এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় গুলি শুরু হতে পারে। তাহের এসব সৈনিকদের কাজে লাগান। সৈনিকদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় 6 নভেম্বর সন্ধ্যারাতে যে কোনো নির্দেশের জন্য সৈনিকরা প্রস্তুত থাকবে। আরও সিদ্ধান্ত নেওয়া হয় 6 নভেম্বর দিবাগত রাত 1টায় বিপ্লব শুরু হবে। বিপ্লবী পদক্ষেপ ছিল নিম্নরূপ: ক. খালেদ মোশাররফদের অপসারণ। খ. জিয়াউর রহমানের মুক্তি। গ. বিপ্লবী সৈনিক কমান্ড কাউন্সিল প্রতিষ্ঠা। ঘ. দলমত নির্বিশেষে সকল বন্দীর মুক্তি। ম. সর্বদলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠা বাকশাল বাদে। চ. বিপ্লবী সৈনিক সংস্থার 12 দফা বাস্তবায়ন। 7 নভেম্বর দিনলিপি, রাত 1টা, ঢাকা সেনানিবাস। পরিকল্পনা মাফিক সমস্ত সৈনিকরা ব্যারাক থেকে বেরিয়ে আসে। স্বতঃস্ফূর্তভাবে অস্ত্র গুদাম ভেঙে অফিসারদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সৈনিকরা মিছিলে হাজির হয়। তাদের মুখে স্লোগান ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিপাহী জনতা এক হয়েছে, এক হয়েছে। বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান জিন্দাবাদ। খন্দকার মোস্তাক জিন্দাবাদ। তারা কিছু ক্ষতিকর স্লোগানও দেয়, যেমন সিপাহী জনতা ভাই ভাই, অফিসারদের রক্ত চাই, সুবেদারের উপরে অফিসার নাই, ইত্যাদি। তারা রেডিও স্টেশন, টিভি, টেলিফোন ভবন, পোস্ট অফিস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান দখল করে। রাত 3টা, তারা অবরুদ্ধ জিয়াউর রহমানকে মুক্ত করে। সেকেন্ড ফিল্ড আর্টিলারি সদর দপ্তরে জিয়াকে কাঁধে করে নিয়ে আসে সৈনিকরা আনন্দ আপ্লুতভাবে তাকে জড়িয়ে ধরে। অসংখ্য সৈনিক তাকে ফুলের মালা দিয়ে উল্লাস প্রকাশ করে, তাকে কাঁধে নিয়ে নাচতে থাকে। জিয়া তখনও নাইট ড্রেসে ছিলেন। জিয়া মুক্ত হওয়ার কিছুক্ষণ পরে কর্নেল তাহের সেখানে পৌঁছান। জিয়া আনন্দে তাকে জড়িয়ে ধরেন। সৈনিকরা জিয়াকে বিপুলভাবে মাল্য ভূষিত করলে জিয়া তা তাহেরকে দিয়ে বলেন, এগুলো তাহের ভাইকেই মানায়। রাত 4টা, তাহের গ্রুপের পূর্ব পরিকল্পনা মোতাবেক জিয়াকে রেডিও ভাষণের নামে শহরে নিয়ে আসার একটি চেষ্টা ব্যর্থ হয়। ইতিমধ্যে রাত 1:30 নাগাদ সিপাহী বিপ্লবের খবর বেতার মারফত দেশবাসীর কাছে পৌঁছে গেছে। জিয়াকে ওইসব ঘোষণায় প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করা হয়। জিয়া এ সময় বেতারে একটি ছোট ভাষণ দেন। ভাষণটি সেনানিবাসেই রেকর্ড করা হয়। আমি জিয়া বলছি। ভাষণটি নিম্নরূপ: প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মেজর জেনারেল জিয়া বলছি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার এবং অন্যান্যদের অনুরোধে আমাকে সাময়িকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এই দায়িত্ব ইনশাল্লাহ আমি সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালন করুন। দেশের সর্বস্থানে অফিস, আদালত, যানবাহন, বিমানবন্দর, নৌবন্দর ও কলকারখানাগুলো পূর্ণভাবে চালু থাকবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। খালেদ মোশাররফের কথা। সিপাহী বিপ্লবের কথা খালেদ প্রথম জানতে পারেন 6 তারিখ রাতে। 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে তাকে এই খবর দেয়া হয়। খালেদ বিপদ আঁচ করতে পেরেছিলেন আগে থেকেই। এর আগের দিন তিনি তার স্ত্রী এবং পরিবার পরিজনকে অজ্ঞাত নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। রাত 11:30-এ খালেদ সাফায়েত জামিলকে সাথে নিয়ে বঙ্গভবনে আসেন। সেখানে শীর্ষ পর্যায়ের একটি বৈঠক নির্ধারিত ছিল। বিপ্লবের খবর পেয়ে খালেদ বঙ্গভবনেই থেকে যান। পরে বিপদ বুঝে খালেদ তার নিজস্ব কারে কর্নেল হুদা, কর্নেল হায়দার সহ শেরেবাংলা নগরে অবস্থানরত 10ম ইস্ট বেঙ্গল সদর দপ্তরের দিকে রওনা হয়। পথে ফাতেমা নার্সিং হোমের কাছাকাছি এলে কারটি বিকল হয়ে যায়।
খালেদ নার্সিংহোমে প্রবেশ করে একটি ফোন করেন। ওদিক থেকে ওকে সিগন্যাল পান। তারা তিনজন 10ম ইস্ট বেঙ্গলে উপস্থিত হন। সেখানেই রাত কাটান। 7 নভেম্বর সকালের দিকে বিপ্লবী সিপাহীরা 10ম ইস্ট বেঙ্গল যায়। তারা সিপাহীদের যোগদানে উদ্বুদ্ধ করে। দ্রুত সিপাহীরা মত পাল্টে ফেলে। খালেদকে প্রত্যাখ্যান করে তারা বিপ্লবে যোগ দেয়। কমান্ডিং অফিসারের রুমে বসা ছিলেন খালেদরা। সিপাহীদের বিপ্লবী তৎপরতায় ওই ইউনিটের অফিসাররাও চিন্তিত হয়ে পড়েন। অতি বিপ্লবী সাজার জন্য হোক অথবা তাহেরের প্রভাবেই হোক, দুজন ক্যাপ্টেন খালেদ সহ ওই দুজন অফিসারকে তখনই হত্যা করে। জিয়া যখন জানতে পারেন খালেদ 10ম বেঙ্গলে রয়েছেন, তখন তিনি কমান্ডিং অফিসারকে তার নিরাপত্তা বিধানের নির্দেশ দেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, টেলিফোনের ওই নির্দেশটি দেওয়ার সময় তাহের সেখানে উপস্থিত ছিলেন এবং সেটাই নাকি ছিল তার মৃত্যুর কারণ। আর এভাবেই পরিসমাপ্তি ঘটে বাংলাদেশের ইতিহাসের এক ঝঞ্ঝাবহুল অধ্যায়ের। বাংলাদেশের ইতিহাস দ্রুত বদলায়। বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ পরিবর্তিত হয় অতি সহজে। এর মাঝে জনগণের ইচ্ছাগুলো অজ্ঞাতভাবে জয়ী হয়ে ওঠে। শত্রু মিত্র নির্ভুলভাবে চিহ্নিত হয়ে যায়। 7ই নভেম্বরে গোটা বিশ্ব দেখেছে বাংলাদেশি জনগোষ্ঠীর স্বাধীন ইচ্ছার বিদ্যুৎ চমক। 7ই নভেম্বর শিখিয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত উদাহরণ। সর্বস্তরের মানুষের দুর্জয় ঐক্যের ভেতর দিয়ে ফুটে উঠেছে স্বাধীনতা সংরক্ষণের অনমনীয় আকাঙ্ক্ষা। 1000 বছর ধরে সে ঐক্য চেতনা চিরজাগরুক থাকুক। আমাদের জাতীয় জীবনে আর একটি সংকটময় সময় দাঁড়িয়ে এই সম্মিলিত প্রার্থনা হোক কোটি কোটি মানুষের। এবার পড়ব এই বইটির 2য় অধ্যায়, সিপাহী বিপ্লব, পুরনো তত্ত্ব ও নতুন তথ্য। যখন রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্র ব্যবস্থায় তাদের কর্তৃত্বের বৈধতা হারিয়ে ফেলে এবং জনগণের সামগ্রিক স্বার্থ তথা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর রাজনৈতিক প্রতিষ্ঠান গড়তে ব্যর্থ হয়, তখন সমাজে ভাঙন এবং অস্থিরতা অনিবার্য হয়ে দাঁড়ায়। এই দ্বন্দ্বমুখর সংঘাতময় এবং অনেকটা নৈরাজ্যের পরিবেশকে সমাজবিজ্ঞানী হান্টিংটন প্রোটোরিয়ানিজম বলে বর্ণনা করেছেন। বাংলায় প্রোটোরিয়ানিজম শব্দটির প্রতিশব্দ ব্যবহৃত না হলেও আমরা সম্ভবত সামরিক হস্তক্ষেপ প্রবণ অবস্থাকে প্রোটোরিয়ানিজম বলতে পারি। হান্টিংটন প্রোটোরিয়ানিজমের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করেন এভাবে: দ্য ওয়েলদি ব্রাইভ, স্টুডেন্টস রায়ট, ওয়ার্কার্স স্ট্রাইক, মোবস ডেমনস্ট্রেট অ্যান্ড মিলিটারি কুপ। বাংলাদেশে 1975 সালের আগস্ট অভ্যুত্থান বা সিপাহী বিপ্লব প্রাক রাজনৈতিক চালচিত্র যদি বিশ্লেষণ করা হয়, তাহলে প্রোটোরিয়ানিজমের ওই সব বৈশিষ্ট্যগুলো স্পষ্টই প্রতীয়মান হবে। একজন বিদেশি গবেষক পিটার জে বার্টোচ্চি এবং বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমদ এবং ডক্টর মিজানুর রহমান শেলী কম বেশি বাংলাদেশের ওই অবস্থাকে প্রোটোরিয়ানিজম বলে বর্ণনা করেছেন। একটি রাজনৈতিক দুর্যোগ থেকে মুক্তির জন্য জনগণ মনস্তাত্ত্বিকভাবে একটি শক্তিশালী সরকারের জন্য ব্যাকুল হয়ে পড়বে, এটাই রাজনৈতিক ব্যাকরণের দাবি। আর মিলিটারি পলিটিক্স সম্পর্কে আধুনিক দুনিয়ার জনপ্রিয় লেখক এডওয়ার্ড ফিয়েট ঠিক এই অবস্থাকে জনগণের জন্য ওয়েলকাম রিলিফ বলে বর্ণনা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পট প্রক্রিয়ায় 75 সালের 7 নভেম্বরের সিপাহী বিপ্লব ছিল এমনই ধরনের একটি ওয়েলকাম রিলিফ। এই পরিবর্তন আকাঙ্ক্ষা বা বিপ্লবের মাধ্যমে জনগণ অব্যাহত অনিশ্চয়তা, নৈরাজ্য এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকে সমূলে উৎপাটিত করে একজন শক্ত মানুষের হাতে শক্ত সরকার প্রতিষ্ঠার বৈধ কর্তৃত্ব অর্পণ করেছিল। বাংলাদেশে 1975 সালে 7 নভেম্বর অনুষ্ঠিত সিপাহী বিপ্লব ছিল সমসাময়িক পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এন্টায়ারলি এ নিউ স্টোরি, এ স্টোরি নেভার নোন অর টোল্ড বিফোর। জিয়াউর রহমানের ক্ষমতায় অধিষ্ঠানকে জনগণ মিছিলের স্রোত আর উল্লাস দিয়ে স্বাগত জানিয়েছে। এই উপমহাদেশের সৈনিকরা সিপাহী বিপ্লব করেছিল 1857 সালে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতার জন্য, আর 1975 সালে তারা আবার বিপ্লব করেছে তাদের ভাষায় স্বাধীনতার রক্ষার জন্য। সৈনিকরা 7 নভেম্বরে নির্দেশের পদসোপানকে অগ্রাহ্য করে, শৃঙ্খলার ব্যারিকেড ভঙ্গ করে, জীবনকে বাজি রেখে বিপ্লবকে যেভাবে সফল করেছিল স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে তা কল্পনাও করা যায় না। একটি পেশাগত সেনাবাহিনীর জন্য এটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা। এটি রাজনীতি বিজ্ঞানের তথাকথিত প্রথাগত গতানুগতিক অভ্যুত্থান নয়, এটি কোনো প্রতি বিপ্লব নয়। সত্যিকার অর্থেই এটি একটি বিপ্লব ছিল। দেশ, জাতি ও রাষ্ট্রের জাতীয় ঐক্য ও সংহতির জন্য প্রতিটি সৈনিকের আনুগত্য। উজ্জ্বল 7 নভেম্বর আমাদের রাজনৈতিক উন্নয়নের ইতিহাসে একটি অনিবার্য মাইলফলক। আমরা আমাদের এই বহমান নিবন্ধে অত্যন্ত সংক্ষিপ্তভাবে
বিপ্লবের অনুঘটক, বৈশিষ্ট্য এবং রাজনৈতিক ফলাফল, বিশেষত সৈনিক জনতার আস্থাশীল নেতা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থানের কথা বিশ্লেষণ করবার চেষ্টা করব। ৭ নভেম্বর তাত্ত্বিক ভিত্তি। ৭ নভেম্বর বিপ্লবের উৎস মূল সমাধান করতে গেলে আমাদের দুটো পর্যায় অতিক্রম করতে হবে। প্রথমত, আমরা বিপ্লবের একটি তাত্ত্বিক ভিত্তি দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, বাস্তব ঘটনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাত্ত্বিক ভিত্তির জন্য আমরা এই জাতির সাম্রাজ্যবাদ বিরোধী গৌরবময় সংগ্রামের দিকে ফিরে তাকাতে চাই। সেই সংগ্রামের মধ্য দিয়ে এই জাতির শাশ্বত বিশ্বাস, চেতনা ও আদর্শবোধের যে ভিত্তি নির্মিত হয়েছিল তা এই জাতিকে একটি স্বতন্ত্র লক্ষ্য, মর্যাদা তথা একটি ন্যাশনহুড দিয়েছিল। এক্ষেত্রে 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং 1940 সালের লাহোর প্রস্তাব ছিল আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আবুল মনসুর আহমদ প্রমুখ লেখক বাংলাদেশের অভ্যুদয়কে এন্ড অফ এ বিট্রায়াল অ্যান্ড রেস্টোরেশন অফ লাহোর রেজলিউশন বলে বর্ণনা করেছেন। কংগ্রেস ও মুসলিম লীগের পশ্চিমা নেতৃত্বের ষড়যন্ত্রের ফলে সেই লাহোর প্রস্তাবের সফল বাস্তবায়ন পিছিয়ে যায় এবং এই দেশজাতি একটি ইন্টারনাল কলোনিয়ালিজমের জাতাকালে নিষ্পৃষ্ট হয় আরও শতাব্দী। 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই অঞ্চলের গণমানুষের আত্মজাগৃতির যে দ্বিতীয় ধারা শুরু হয়, 1971 সালে তার সফল সমাপ্তি ঘটে। আন্দোলন ও সংগ্রামের এই সুদীর্ঘ 2 যুগের যাত্রাপথে এই জাতির মৌল বিশ্বাস, ধর্ম বা সংস্কৃতি নিয়ে কোনো দ্বৈধতা বা বিতর্কের সৃষ্টি হয়নি। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে এই জাতির আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, অনুভূতি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। আবহমান লালিত জীবনবোধ ও সাংস্কৃতিক চেতনা অনুধাবনে শাসককুল বা পলিটিক্যাল এলিটরা ব্যর্থ হয়। স্বাধীনতার পরে শাসক গোষ্ঠীর কতিপয় বিতর্কিত পদক্ষেপ, কোয়েশ্চেনেবল অ্যাকশনস, জাতিকে চরমপন্থী করে তোলে। বাংলাদেশের জনচিত্ত সম্পর্কে বলা হয়, দে ডু নট অ্যাক্ট বাট দে রিঅ্যাক্ট। 15ই আগস্ট এবং পরবর্তীকালে 7 নভেম্বরের পরিবর্তন ছিল জনচিত্তের ও জনপ্রিয় ধারাটির যথার্থ পরিপূরক। 7 নভেম্বর 75-এর সৈনিক জনতার গণজাগরণের তাত্ত্বিক ভিত্তিটি এভাবে নির্মিত হতে পারে। এবার আসা যাক বাস্তব দিকে। বাস্তব ঘটনা বিশ্লেষণের জন্য 75-এর ঘটনাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। আমাদের ফিরে তাকাতে হবে 71-এর মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোতে। ইতিহাসের গহীন গভীরে যেমন আদর্শিক চেতনা অন্তর্নিহিত, তেমনি 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই 7 নভেম্বর সিপাহী বিপ্লবের শুরু। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমার বা ইন্দোনেশিয়ার মতো একটি লিবারেশন আর্মিতে পরিণত হয়। সেনাবাহিনীর রাজনীতিকরণ এতটা মাত্রায় ঘটে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 11টি সেক্টরের 16 জন সেক্টর কমান্ডারের কেউই স্বাভাবিক চাকরিকাল শেষ করতে পারেননি। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে নিহত হন 6 জন এবং সবাই তীব্র রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন। একই পরিস্থিতির সৃষ্টি হয় সেনাবাহিনীর অন্যান্য পর্যায়েও। এই সত্য দ্বারা আমরা এটা প্রমাণ করার প্রয়াস পাচ্ছি যে গোটা সেনাবাহিনী যেখানে রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করার কথা, সেখানে স্বাধীনতা উত্তর সেনাবাহিনী প্রফেশনালিজম হারিয়ে ফেলে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অংশীদার হয়ে ওঠে। এই রাজনৈতিক অংশীদারিত্বের দ্বন্দ্ব সংগ্রামের একটি পর্যায়ে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়। 7 নভেম্বরের সিপাহী বিপ্লব ছিল 3রা নভেম্বর প্রতি বিপ্লবের সরাসরি প্রতিক্রিয়া। 15ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীতে সিনিয়র বনাম জুনিয়রের যে সংঘাত শুরু হয়, 7 নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। ঘটনা পরম্পরা। 15ই আগস্ট অভ্যুত্থানের পরে অভ্যুত্থান নেতারা বঙ্গভবন থেকে প্রকারান্তরে দেশ শাসন করতে থাকেন। ইয়াং টার্কস মেজররা সেনা ছাউনিতে ফিরে যেতে অস্বীকার করেন। ওদিকে আগস্ট অভ্যুত্থানের ভাব বিহবলতা কেটে যেতে থাকে এবং সেনাবাহিনীর সিনিয়র সদস্যরা ক্রমশ মেজরদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিশেষত ঢাকা ব্রিগেড প্রধান শক্তিমান কর্নেল সাফায়েত জামিল এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। সেনা প্রধান জিয়াউর রহমান গ্রুপের মাঝে ভারসাম্য বজায় রাখছিলেন। প্রতিরক্ষা উপদেষ্টা এম.এ.জি. ওসমানীও উভয় গ্রুপের মধ্যে সমঝোতা সৃষ্টির জন্য নিরলস পরিশ্রম করছিলেন। কিন্তু সাফায়েত জামিলের কাছে শীঘ্রই জিয়ার ভারসাম্য আর ওসমানীর সমঝোতা অর্থহীন হয়ে দাঁড়ায়। সাফায়েত জামিল শীঘ্রই মুক্তিযোদ্ধা, মেধাবী অফিসার এবং উচ্চাকাঙ্ক্ষী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে তার পরিকল্পনার ধারক ও বাহকে পরিণত করতে সক্ষম হয়। খালেদ মোশাররফ সেনাবাহিনীতে তখন ছিলেন 3 নং ব্যক্তি, অর্থাৎ সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ। 2 নং ব্যক্তি ডেপুটি চিফ অফ স্টাফ হুসেইন মোহাম্মদ এরশাদ ভারতে প্রশিক্ষণরত থাকায়
সেনাবাহিনীতে খালেদি জিয়াউর রহমানের পরবর্তী ব্যক্তিত্ব হয়ে পড়েন। খ 2 নভেম্বর রাতে সাফায়েত জামিলের সহযোগীরা রাজধানীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহে অবস্থান নেয়। তারা রেডিও, টিভি, বিমানবন্দর এবং কেন্দ্রীয় টেলিফোন এক্সচেঞ্জ দখল করে, বঙ্গভবন ঘেরাও করে, দেশ গৃহযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায়। গ 3 নভেম্বর ভোর রাতের দিকে একদল সামরিক অফিসার সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানের সাথে দেখা করে। তারা তাকে রাতে তাদের গৃহীত ব্যবস্থা দিয়ে অনুমোদন করতে চাপ প্রয়োগ করে। জিয়া সকাল 11টায় সেনা সদরে সম্মিলিত জরুরি সভা আহ্বানের প্রস্তাব দেন। সাফায়েত জামিল প্রেরিত এইসব অফিসাররা জিয়ার প্রস্তাব নাকচ করেন। তারা জিয়াকে হুমকি প্রদান করে। সেনা প্রধান হিসেবে দৃশ্যত জিয়ার কার্যকারিতা অচল হয়ে পড়ে। ঘ সিনিয়র বনাম জুনিয়রদের এই সাংঘর্ষিক অবস্থায় ওসমানী সহ কয়েকজন সামরিক অফিসার মধ্যস্থতা করার চেষ্টা করেন। মেজর হাফিজের জোর সমঝোতা ও প্রচেষ্টার ফলে আপোষ রফা হয়। আপোষ ফর্মুলা অনুযায়ী আগস্ট অভ্যুত্থানের নেতারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বেচ্ছায় নির্বাসনে যান। রাষ্ট্র তাদের সুখ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দেয়। সেনাবাহিনীতে গুজব রটে যায় প্রতিবেশী দেশের নীল নকশা অনুযায়ী জেলে অন্তরীণ তাজউদ্দিন প্রধানমন্ত্রী হচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসছে। আগস্ট অভ্যুত্থানের নেতারা দেশ ত্যাগ করার প্রাক্কালে সংঘটিত হয় মর্মান্তিক জেল হত্যাকাণ্ড। চ খালিদ মোশাররফ ইতিপূর্বের সমঝোতা অনুযায়ী খন্দকার মোস্তাককে প্রেসিডেন্ট মেনে নিয়ে সেনাপ্রধান হতে চাচ্ছিলেন। জনাব খন্দকারকে কোনো ক্রমে রাজি করাতে না পেরে তিনি নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং নৌ ও বিমান প্রধান তাকে সেনাপ্রধানের ব্যাজ পরিয়ে দেন। কিন্তু জেল হত্যাকাণ্ডের ফলে অতি দ্রুত সবকিছু ঘোলাটে হয়ে ওঠে। ছ সাফায়েত জামিল ক্যাবিনেট মিটিং চলাকালীন অবস্থায় সভাকক্ষে প্রবেশ করেন। তিনি খন্দকার মোস্তাককে দারুণভাবে অপমান করেন এবং পদত্যাগে বাধ্য করেন। সাফায়েত জামিলের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ASM সায়েমকে পরবর্তী প্রেসিডেন্ট মনোনীত করা হয়। 4 নভেম্বর রাজধানীতে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি 32 নং ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। খালেদ মোশাররফের বৃদ্ধা মাতা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ মিছিলের নেতৃত্ব দেন। সুতরাং 3 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত বিপ্লবের রাজনৈতিক চরিত্র সম্পর্কে জনসাধারণ ও সেনাবাহিনীর মধ্যে একটি বিশেষ ধারণা গড়ে ওঠে। আকাশবাণী 3 নভেম্বর থেকে একে প্রো মুজিব কু বলে বর্ণনা করে। প্রতিবেশী শক্তির কথিত সংশ্লিষ্টতার পক্ষে এটি একটি প্রমাণ হিসেবে বিবেচিত হয়। খালেদ মোশাররফকে প্রতিহত করার আহ্বান জানিয়ে সেনানিবাস এবং অন্যত্র লিফলেট বিতরণ করে জাসদ, সাম্যবাদী দল ও মুসলিম লীগ। এসব লিফলেট খালেদকে ভারতের এজেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার আহ্বান জানানো হয়। 3 নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাবলী গোটা জাতিকে উদ্বিগ্ন করে তোলে। সৈনিকরা যখন লক্ষ্য করে জুনিয়র বনাম সিনিয়রদের দ্বন্দ্ব তাদের জীবনকে শঙ্কাকুল করে তুলেছে, ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ উত্তাসন্ন, তখন তারা তাদের কর্তব্য নির্ধারণের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তারা অফিসারদের পারস্পরিক দ্বন্দ্ব এবং দলাদলি দেখে তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। যে গুটি কয়েক অফিসারদের সৈনিকরা মোটামুটি বিশ্বাস করত, তারাও কোনো সমাধান দিতে ব্যর্থ হয়। সৈনিকরা যে নেতৃত্ব তথা দিক শূন্যতায় ভুগছিল, এ পরিস্থিতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সেনাবাহিনী উইং অর্থাৎ বিপ্লবী সৈনিক সংস্থা সক্রিয় হয়ে ওঠে। গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা প্রধান কর্নেল তাহের তখন অসুস্থ ছিলেন। তিনি নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন। তাকে বিশেষ ব্যবস্থাধীনে ঢাকা আনা হয়। জাসদের সৈনিক সেলের নেতারা সংকট সমাধানে ব্যাকুল সেনাবাহিনীর লোকদেরকে তাহেরের কাছে নিয়ে যায়। রাজনীতির যোগাযোগ বিচ্ছিন্ন এসব সৈনিকদের নিয়ে তাহের অসংখ্যবার সভা সমাবেশ করেন। পরিচালিত গবেষণা সমীক্ষায় দেখা যায় সেনাবাহিনীর সাধারণ সৈনিক ও নন কমিশন অফিসার পর্যায়ে জাসদের মোট 24টি সেল ছিল। এইসব সেলসমূহ সৈনিকদের মোটিভেট ও সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ সর্বস্তরের সৈনিকরা বিপুল সংখ্যায় সংকটের মুক্তি কামনার লক্ষ্যে কর্নেল তাহেরের এলিফ্যান্ট রোডস্থ সাময়িক অবস্থানে ভিড় জমায়। এদের মধ্যে জিয়ার বিপুল সংখ্যক সমর্থক ছিল। সেনাবাহিনী তথা দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে জাসদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবহার করতে উদ্যোগী হয়। জাসদ আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সিপাহী বিপ্লব পরিচালনার জন্য তাহেরকে সকল ক্ষমতা প্রদান করে। বিপ্লবী সৈনিক সংস্থা এবং সাধারণ সৈনিকদের নিয়ে অনুষ্ঠিত উভয় সভায় তাহেরকে সর্বাধিনায়ক দায়িত্ব দেয়।
তাহের এবং তার অনুসারীরা সৈনিকদের আপাত ঐক্য বজায় রাখার জন্য জিয়া বিরোধী বক্তব্য দিতে বিরত থাকে, বরং জিয়াকে মুক্ত করার লক্ষ্যেই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমন হাবভাব দেখান। বিপ্লবী সৈনিক সংস্থা তথা জাসদ তাদের আনুষ্ঠানিক বৈঠকে বিপ্লবের 7টি লক্ষ্য নির্ধারণ করে। 1. সৈনিকরা সম্মিলিতভাবে বিপ্লব করবে। 2. ষড়যন্ত্রকারী খালেদ মোশাররফকে উৎখাত করা হবে। 3. সৈনিকরা সেনাবাহিনী ও জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। 4. প্রাতিষ্ঠানিক সেনাবাহিনীর পরিবর্তে গণসেনাবাহিনী গঠিত হবে। সমাজ এই লক্ষ্যে পুনর্গঠিত হবে। 5. বাকশাল ব্যতীত সকল দল সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠিত হবে। 6. সকল রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। 7. চূড়ান্ত লক্ষ্য হবে সাধারণ নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। এই সব লক্ষ্যসমূহ অর্জনের জন্য 6 তারিখে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করা হয়। বিপ্লবকালীন কর্মসূচি হবে নিম্নরূপ: 1. 6 তারিখ রাত ঠিক 12টায় অর্থাৎ 0 আওয়ারে বন্দুকের ফাঁকা আওয়াজের মাধ্যমে বিপ্লব শুরু হবে। 2. জীবন বাঁচানোর অনিবার্য প্রয়োজনেই কেবল হত্যা অনুমোদন করা যাবে। 3. খালেদ মোশাররফকে গ্রেপ্তার করা হবে। 4. জিয়াউর রহমানকে মুক্ত করা হবে, কিন্তু তাকে ঢাকা সেনানিবাসের বাইরে বিপ্লবী সৈনিক সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাখা হবে। 5. সৈনিকরা ঢাকা শহর প্রদক্ষিণ করবে এবং বিপ্লবের পক্ষে স্লোগান দেবে। 6. প্রতিটি ট্রাকে কমপক্ষে একজন বিপ্লবী সৈনিক সংস্থার লোক থাকবে। তিনি সাধারণ সৈনিকদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। 7 নভেম্বর সকালে রেসকোর্সে সৈনিকদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হবে। 8 সফল বিপ্লবের পর রেডিও, টিভি, বিপ্লবী সৈনিক সংস্থা, বিপ্লবী গণবাহিনী এবং জাসদের কর্মসূচি এবং এর নেতাদের বক্তব্য প্রচার করবে। 9 কোনো সৈনিক লুটপাটে অংশগ্রহণ করবে না। তারা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করবে। কাউকে এর অন্যথা করতে দেখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 10 বিপ্লবের পরেই বিপ্লবী সৈনিক সংস্থার ইউনিট অধিনায়কদের সমন্বয়ে বিপ্লবী পরিষদ, রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠিত হবে। 11 সামরিক অফিসারদের বিপ্লবকে সমর্থন জানানোর আহ্বান জানানো হবে। যারা বিপ্লবকে সমর্থন জানাবে না তাদের গ্রেফতার করা হবে। 12 কর্নেল তাহের বিপ্লবের সর্বাধিনায়ক ঘোষিত হলেন। প্রতিটি সৈনিক তার আদেশ পালনে বাধ্য থাকবে। এখানে তাৎপর্যের সাথে লক্ষ্য করার বিষয়, জাসদ নেতৃত্ব তথা কর্নেল তাহের জিয়াউর রহমানকে এক অন্তরীণ অবস্থান থেকে অন্য অন্তরীণ অবস্থানে নেভার ওপেন সিক্রেট ব্যবস্থা নিয়েছিলেন। তাকে মুক্ত করার এবং ক্ষমতায় বসানোর যে দাবি জাসদ করে, জিয়ার সহযোগীরা তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে। স্বয়ং জিয়াউর রহমান মার্কাস ফ্রান্ডাকে দেয়া এক সাক্ষাৎকারে ওই দাবি সরাসরি অস্বীকার করেছেন। বিপ্লবের শুরু যথাসময়ে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই ঘোষিত 0 আওয়ারে বন্দুকের গুলি আকাশে ছুঁড়ে বিপ্লব শুরু হয়। সৈনিকরা ব্যারাক থেকে বেরিয়ে আসতে থাকে। সুবেদার সারওয়ারের নেতৃত্বে একদল সৈনিক বিপ্লবী সৈনিক সংস্থার পূর্বেকার কর্মসূচি নিয়ে জিয়ার বাসভবনের দিকে অগ্রসর হয়। জিয়া ভক্ত সাধারণ সৈনিকরা সারওয়ারের অনুসরণ করে। ফলে কর্নেল তাহেরের নির্দেশ মোতাবেক তাকে শহরে অন্তরীণ করার পরিকল্পনা ব্যর্থ হয়। সাধারণ সৈনিকরা জিয়াউর রহমানকে কাঁধে করে আনন্দ করতে করতে 2nd ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে এনে বসায়। একদল বিপ্লবী সৈনিক সংস্থার কর্মী তাৎক্ষণিকভাবে ছুটে আসে কর্নেল তাহেরের কাছে। তারা কর্নেল তাহেরের কাছে পৌঁছতে না পৌঁছতেই প্রশ্ন করেন কর্নেল তাহের, হোয়ার ইজ জিয়া? যখন সবকিছু জানতে পারেন তখন তাহের রাগে দুঃখে ক্ষোভে গোয়াতে থাকেন এবং অল লস্ট, এভরিথিং ইজ লস্ট বলে আহাজারি করতে থাকেন এবং কর্নেল তাহের সূচিত বিপ্লব সফল করার জন্য জিয়াউর রহমানকে অন্তরীণ করা ছিল একটি অনিবার্য দাবি। সুতরাং তারা হাল না ছেড়ে দিয়ে নবতর কৌশলে জিয়াউর রহমানকে অন্তরীণ করার চেষ্টা করে। এবারে সুবেদার সারওয়ার জিয়াউর রহমানকে গিয়ে বলেন, স্যার, কর্নেল তাহের আপনার জন্য অপেক্ষা করছেন। তার নেতৃত্বেই বিপ্লব হয়েছে। আপনি মুক্ত হয়েছেন। চলুন স্যার, তার সাথে দেখা করে আসবেন। জিয়াউর রহমান আবেগের সাথে তাৎক্ষণিকভাবে জবাব দেন, তাহের আমার বন্ধু, সে কোথায়? তাকে এই ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে হয়েছিল। তাকে এখনই এখানে নিয়ে এসো। তিনি এই ক্যান্টনমেন্ট থেকেই সিপাহী জনতার নেতৃত্ব দেবেন। তিনি তোমাদের নেতা, আমারও নেতা। তিনি আমার জীবন বাঁচিয়েছেন। এখনই চলে যাও, নিয়ে এসো তাকে এখানে। জিয়ার উপস্থিত বুদ্ধি এবং দূরদর্শিতা এবারও জিয়াকে বাঁচিয়ে দেয়।
পরে তারা আসে জিয়াকে রেডিওতে ভাষণ দেবার নাম করে শহরে নিয়ে যেতে। এবারের অভিযানে নেতৃত্ব দেন কর্নেল তাহেরের ভাই আবু ইউসুফ। জিয়া ইতস্তত করছিলেন। সেখানে ঢাকা ব্রিগেডের কমান্ডার কর্নেল AZM আমিনুল হক বীর উত্তম, ব্রিগেডিয়ার মীর শওকত আলী বীর উত্তম উপস্থিত ছিলেন। কর্নেল আমিনুল হক প্রস্তাব করেন যে একটি রেকর্ডিং ইউনিট এখানে এনে জিয়ার ভাষণটি রেকর্ড করা হোক। জিয়ার প্রতি গভীর আস্থাশীল এই সামরিক অফিসারের হস্তক্ষেপে এবারও জিয়া বেঁচে যান। ইতোমধ্যে কর্নেল তাহের জিয়া সাক্ষাৎকার এবং কোলাকুলি হয়ে গেছে। কিন্তু কর্নেল তাহের যখন বুঝতে পারেন জিয়া তার উদ্দেশ্য বুঝতে পেরেছেন, তখন বন্দুকের নল ঘুরিয়ে দেন এবং গোটা সামরিক বাহিনী ও সামগ্রিক অর্থে আবার অনিশ্চয়তার মুখোমুখি হয়ে দাঁড়ায়। 7 নভেম্বর সকালের দিকেই বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। জিয়া শহীদ মিনারে আয়োজিত সৈনিক জনতার সভায় ভাষণ দিতে অস্বীকার করেন। তিনি কারারুদ্ধ মেজর জলিল, আসম রব সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দেন। সকাল 11টায় সেকেন্ড ফিল্ড আর্টিলারি সদর দফতরে অনুষ্ঠিত সভায় কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থার 12 দফা দাবি উত্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন জেনারেল ওসমানী, মেজর জেনারেল খলিলুর রহমান, এয়ার ভাইস মার্শাল তোওয়াব, কমোডোর MH খান এবং মাহবুব আলম চাষী। কিন্তু কেউই এই দাবিনামার প্রতি কোনো আগ্রহ দেখাননি। ফলে কর্নেল তাহের আরও ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তার জনশক্তিকে জিয়ার বিরুদ্ধে পরিচালনার সিদ্ধান্ত নেন। অত্যন্ত দ্রুততার সাথে আবার লিফলেট বিতরণ করা হয়। অস্ত্র সমর্পণ না করার এবং সেনানিবাসে ফিরে না যাবার আহ্বান জানানো হয়। এবার লিফলেটের ভাষা ছিল ভিন্নতর। আমাদের লক্ষ্য শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন নয়, এই বিপ্লব হচ্ছে গরিব শ্রেণীর পক্ষে। আমরা জিয়াকে এই বিপ্লবের নেতৃত্বে বসিয়েছি সেই লক্ষ্য অর্জনের জন্য। আপনাকে অত্যন্ত স্পষ্ট করে বলতে হবে আপনি গরিব শ্রেণীর পক্ষে। আপনাকে অবশ্যই সেনাবাহিনীর কাঠামোগত পরিবর্তন করতে হবে। সকাল 11টার সময় অনুষ্ঠিত নীতি নির্ধারণী সভায় প্রথম আলোচ্য বিষয় ছিল প্রেসিডেন্ট নির্ধারণ। যেহেতু সৈনিকদের একটি অংশ খন্দকার মোস্তাকের পক্ষে স্লোগান দিয়েছে এবং তার ছবি নিয়ে মিছিল করেছে, মাহবুব আলম চাষী প্রস্তাব করেন প্রেসিডেন্ট হিসেবে তাকেই পুনর্বহাল করা হোক। কর্নেল তাহের ও জেনারেল খলিল এতে ঘোরতর আপত্তি জানান। সায়েম তখনও প্রেসিডেন্ট। অন্যরা মুখ খুলছিলেন না। সিদ্ধান্তের জন্য সবাই অবশেষে জিয়ার দিকে তাকান। জিয়া সায়েমের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সুতরাং খন্দকারের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তিরোহিত হয়। জিয়াকে যখন CMLA করার প্রস্তাব করা হয়, জেনারেল খলিলুর রহমান এবং কর্নেল তাহের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এর প্রশ্ন তুলে তাতে আপত্তি জানান। অবশেষে জিয়াকে DCMLA হতে হয়, যদিও ইতিপূর্বে তাকে CMLA ঘোষণা করা হয়। 7 নভেম্বর খালেদ মোশাররফ এবং তার 2 জন সঙ্গী নিহত হওয়া ব্যতীত রক্তপাতের তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তাহের পন্থীরা জিয়ার বিরুদ্ধে কার্যক্রম শুরু করতেই স্লোগান উত্থিত হয়, সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই, সিপাহী সিপাহী ভাই ভাই সুবেদারের উপরে অফিসার নাই, বেঈমান জিয়ার বিরুদ্ধে লড়তে হবে একসাথে ইত্যাদি। 8 নভেম্বর সকালে তাহের পন্থীরা অরাজকতা সৃষ্টি করে এবং 12 জন অফিসারকে হত্যা করে। তাহের পন্থীরা অফিসারদের বিতাড়িত করে, ব্যাচ কেড়ে নেয়, অফিসার্স কোয়ার্টারে লুটপাট চালায়। এমনকি তারা এসব কাজের জন্য জাসদ তথা গণবাহিনীর লোকদের সেনানিবাসে নিয়ে আসে। জিয়া এবং জিয়াপন্থী সৈনিকদের গ্রেপ্তারের নির্দেশ দেন কর্নেল তাহের। অবশ্য ইতিমধ্যে তাহের পন্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কর্পোরাল হকের নেতৃত্বে একটি গ্রুপ তাহেরের ধ্বংসাত্মক কাজের বিরোধিতা করেন। মেজর জলিল ব্যক্তিগত পর্যায়ে তাহেরের এসব অপকর্মে অসন্তোষ প্রকাশ করেন। তারা পরবর্তীকালে 23 নভেম্বর সারা দেশে সর্বাত্মক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগেই কর্নেল তাহের এবং তার অনুগামীদের গ্রেফতার করা হয়। সেই সাথে সমাপ্ত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঝঞ্ঝাবহুল দিনগুলোর। 76 সালের 17 জুলাই কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়। কিন্তু 75 থেকে 81 সাল পর্যন্ত যে 5টি প্রতি বিপ্লব অনুষ্ঠিত হয় তার প্রতিটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহের পন্থীদের হাত ছিল। মূল্যায়ন। 7 নভেম্বর পরবর্তী ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবিলায় জিয়াকে হিমশিম খেতে হয়। এ সময় কয়েকজন বিশ্বস্ত অফিসার তাকে সর্বাত্মক সহযোগিতা না করলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত। ঢাকা ব্রিগেডের সাফায়েত জামিলের পরেই যার অবস্থান ছিল তিনি হলেন তৎকালীন কর্নেল, বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার AZM আমিনুল হক বীর উত্তম। তিনি ঢাকা সেনানিবাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যশোর ব্রিগেডের অধিনায়ক তৎকালীন ব্রিগেডিয়ার পরবর্তীকালীন লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী তার কিছু অনুগত সৈনিকদের নিয়ে জিয়ার সাহায্যে এগিয়ে আসেন
এছাড়া কর্নেল ফারুক রশিদের অনুগত সৈন্যরা অন্য কোনো বিকল্প না থাকায় জিয়ার প্রতি তাৎক্ষণিকভাবে আনুগত্য প্রকাশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে জিয়াকে কোনো কোনো ক্ষেত্রে কঠোর মনোভাব গ্রহণ করতে হয়। স্বাধীনতার ঘোষণা এবং একজন মহান মুক্তিযোদ্ধা হওয়ার কারণে সৈনিকদের মধ্যে জিয়ার একটি ব্যক্তিগত ইমেজ এবং ক্যারিশমা ছিল। 7 নভেম্বর এবং পরবর্তীকালে সেনা ছাউনিগুলোতে শান্তি ও শৃঙ্খলা আনয়নে জিয়ার ওই ইমেজ তড়িৎ কাজ করে। সেনাবাহিনীর অধিনায়কত্বের এই সব ঘটনাবলীর দেশ ও জনগণের ভাগ্য নিয়ন্তা হয়ে দাঁড়ান। যদি জিয়াউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীকে পুনর্গঠিত করা না যেত, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারত। তাই বিশ্লেষকরা সঙ্গতভাবেই মন্তব্য করেন, ইট ওয়াজ জিয়া হিমসেলফ হু সেভড দ্য আর্মি ফ্রম দ্য ইমপেন্ডিং টুম। 75-এর 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত আজও জাতির কাছে রহস্যময়। খালেদ মোশাররফ একটি আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ভারত বিরোধী ছিলেন এবং কখনো কখনো বঙ্গবন্ধু সম্পর্কে বিরূপ মন্তব্যও করতেন। 15ই আগস্ট সকালে তিনি অভ্যুত্থান নেতাদের অভিনন্দন জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা দেন। আগস্ট অভ্যুত্থান নেতৃবৃন্দ খালেদ মোশাররফের পক্ষে সাফাই বক্তব্য রেখেছেন। বিভিন্ন সময়ে তা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এতদসত্ত্বেও তার ঘনিষ্ঠ সহকর্মীরা তার সম্পর্কে প্রশংসাসূচক বাক্য উচ্চারণ করতেন। তারা অনেকেই তাকে ওভার অ্যাম্বিশিয়াস বলে মন্তব্য করতেন। 3 নভেম্বরের অভ্যুত্থানে তিনি জ্ঞাতসারে অথবা নিজের অজ্ঞাতে একটি সম্প্রসারণবাদী শক্তির পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা। এবার পড়ব বইটির 3 নম্বর অধ্যায়, জিয়াউর রহমানের শাসনকাল, বেসামরিকীকরণ প্রক্রিয়া। ক, যে কোনো রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতা বলয়কে নৈতিক এবং আইনানুগভাবে সুসংহত করতে চাইবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে কর্তৃত্বের উৎস যদি সম্মতি না হয়ে শক্তি হয়, তাহলে এই তাগিদ আরও প্রবলভাবে অনুভূত হবে। যে কোনো দেশের সামরিক শাসনের ক্ষেত্রে এই প্রপঞ্চটি অধিকতর কার্যকর। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। বাংলাদেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান প্রথাগতভাবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন হন নাই সত্য, তবে তার ক্ষমতার উৎস বা কর্তৃত্বের প্রাথমিক নির্ভরশীলতা যে সামরিক বাহিনী ভিত্তিক ছিল তা অস্বীকার করা যাবে না। 1975 সনের 7 নভেম্বর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পটভূমিতে তৃতীয় ব্যক্তিত্ব হিসাবে তার আবির্ভাব ঘটে। সাধারণ সৈনিক ও সাধারণ মানুষের সাধারণ সদিচ্ছার প্রতিভূ হিসাবে তিনি ক্ষমতাসীন হন। যেহেতু তিনি একটি রাজনৈতিক ব্যাকরণ বহির্ভূত সিপাহী বিপ্লবের মাধ্যমে নেতৃত্বের সংকটাপন্ন জাতির তাৎক্ষণিক নেতৃত্বে বরিত হন, সেজন্য খুব সঙ্গতভাবেই পরবর্তীকালে তিনি তার শাসন ব্যবস্থাকে ব্যারাক থেকে বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামরিক বাহিনীর ক্ষমতাকে এভাবে সৈনিক সাধারণ থেকে জনসাধারণে নিয়ে যাওয়ার এই প্রক্রিয়া বিভিন্ন বিশেষ্য বিশ্লেষণে বিভূষিত। যেমন সামরিক বাহিনীর লোকেরা একে গণতন্ত্রায়ন বলেন, সামরিক বাহিনী বিরোধী লোকেরা বলেন সুশীল সমাজের সামরিকীকরণ, কেউ বা বলেন ক্ষমতা সুসংহতকরণ প্রক্রিয়া, রাজনৈতিক তাত্ত্বিকরা বলেন বেসামরিকীকরণ প্রক্রিয়া। বক্ষমান নিবন্ধে আমরা 1975 থেকে 1981 পর্যন্ত জিয়াউর রহমান অনুসৃত অনুরূপ নীতিমালার অনুশীলন পর্যালোচনা করে দেখব। খ, একজন সামরিক শাসক বা শক্তিধর নেতা তার ক্ষমতাকে সুসংহত এবং নিরাপদ করার জন্য নানা ধরনের রণকৌশল প্রয়োগ করে থাকেন। যে সমাজ, যে সময়ে এবং পরিবেশ পরিস্থিতিতে ওই শাসক অবস্থান করেন, তার রণকৌশল সে নিরিখেই নির্ণীত হয়। আমরা আগেই বলেছি, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমান 1975-এর শেষ দিকে বাংলাদেশের শক্ত মানব বা অবিসংবাদিত নেতায় পরিণত হন। তার প্রাথমিক কর্তব্য হয়ে দাঁড়ায় বিশৃঙ্খল সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। অসীম সাহস, কঠিন ধৈর্য এবং প্রবল পরিশ্রমের মাধ্যমে তিনি ধ্বংসমুখ সেনাবাহিনীকে রক্ষা করেন। তার এই কার্যক্রমকে দুভাগে ভাগ করা হয়। ক, সৈনিক নেতা হিসেবে 7 নভেম্বর 1975 থেকে 21 এপ্রিল 1977। খ, জাতির নেতা হিসেবে 21 এপ্রিল 1977 থেকে 30 মে 1981। উপপ্রধান বা প্রধান সামরিক শাসক হিসেবে প্রাথমিক 18 মাস তিনি সেনা প্রধান হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখেন। অবশ্য চূড়ান্ত বিশ্লেষণে 7 নভেম্বর 75 ক্ষমতা গ্রহণের দিন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনিই ছিলেন এই জাতির কর্ণধার। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর সৈনিক জিয়া সরাসরি রাজনৈতিক নেতা হিসেবে তার কার্যক্রম শুরু করেন।
অবশ্য ইতোমধ্যে প্রেসিডেন্ট সায়েম দায়িত্ব পালনকালে জিয়া এবং তার পরোক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সরকার রাজনীতির ভবিষ্যৎ দ্বার উন্মোচনের জন্য কতিপয় কার্যব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় পরিষদ নির্বাচন। ওইসব কার্যব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্থানীয় পরিষদ নির্বাচন। ক্ষমতা গ্রহণের পরপরই প্রেসিডেন্ট সায়েম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হওয়ায় সরকারের জন্য যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় তা কাটিয়ে ওঠার জন্য স্থানীয় পরিষদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়। তাছাড়া জিয়া এবং তার নতুন সরকারের রাজনৈতিক ভিত্তি মজবুত করার লক্ষ্যও এর সাথে ক্রিয়াশীল ছিল। 1977 সালের গোড়ার দিকে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এইসব নির্বাচন তৃণমূল পর্যায়ে হওয়ার কারণে সবসময়ই বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সেবারেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে তাৎপর্যপূর্ণ হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান। একটি পরিসংখ্যানে দেখা যায় এইসব নির্বাচনে 77% পুরনো ধারার রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, 21% মধ্যপন্থী এবং 1% বাম ধারার লোক নির্বাচিত হয়। ডান ধারার এই বিপুল বিজয় জিয়াউর রহমানের পরবর্তী রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে মূল্যবান অবদান রাখে। পিপিআর। 1975 সালের আগস্ট এবং নভেম্বরের ঘটনাবলীর প্রেক্ষিতে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সকল রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ক্ষমতাসীন ব্যক্তিরা তথা সামরিক এলিটরা বুঝতে পারেন যে রাজনীতির দামাল ঘোড়া বেঁধে রাখা যাবে না। তাই তারা ঘোড়ার নাকে লাগাম পরাবার চিন্তা করতে থাকেন। 1976 সালের 28 জুলাই সরকার একটি অধ্যাদেশ ঘোষণা করে। এটি পলিটিক্যাল পার্টি রেগুলেশন বা রাজনৈতিক দল বিধি, সংক্ষেপে পিপিআর বলে পরিচিতি অর্জন করে। বিধি অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক তৎপরতা পরিচালনায় আগ্রহী ব্যক্তিবর্গ প্রয়োজনীয় তথ্যাদি সহ নিবন্ধনের জন্য কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করবে। প্রায় 100 রাজনৈতিক দল অনুমতির জন্য দরখাস্ত করে। আওয়ামী লীগ সহ 72টি রাজনৈতিক দল অনুমোদন লাভ করে। 75 আগস্টের ঘটনাবলীর পরে আওয়ামী লীগ পুনরুজ্জীবনে পিপিআর ইতিবাচক ভূমিকা পালন করে। ঘরোয়া রাজনীতি। পিপিআর এর অধীনে যেসব রাজনৈতিক দল অনুমোদন লাভ করে তারা সীমিত রাজনৈতিক তৎপরতার অনুমতি লাভ করে। তবে এই তৎপরতা কেবলমাত্র ঘরোয়া পর্যায়ে সীমিত থাকে। তখনও রাজনৈতিক তৎপরতার উপর সামরিক বিধিনিষেধ প্রত্যাহার করা হয়নি। ঘরোয়া রাজনীতি বা ইনডোর পলিটিক্সকে পূর্ণ রাজনৈতিক তৎপরতা শুরুর পূর্বাভাস বলে গণ্য করা হয়। ঘরোয়া রাজনীতি পর্যায়ে শাসক এবং বিরোধী পক্ষ উভয় ক্ষেত্রেই উৎসাহ ব্যঞ্জক রাজনৈতিক তৎপরতা শুরু করে। 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট আবু সাদত মোহাম্মদ সায়েম পদত্যাগ করলে জিয়াউর রহমান প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন। প্রেসিডেন্টের পদ গ্রহণের অব্যবহিত পরে জনগণের আশা, আকাঙ্ক্ষা এবং গভীরতম অনুভূতির সাথে একাত্ম হয়ে এবং ইতোপূর্বে গৃহীত কার্যব্যবস্থার সাথে সঙ্গতি রেখে জিয়াউর রহমান শাসনতন্ত্রের মৌলিক নীতির ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেন। শাসনতন্ত্রের মৌল পরিবর্তন। এক অধ্যাদেশের মাধ্যমে নিম্নোক্ত সংযোজন বিয়োজনের ঘোষণা দেয়া হয়। 1. শাসনতন্ত্রের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত হয়। 2. রাষ্ট্রীয় মৌলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ পরিত্যাগ করা হয়। 3. আল্লাহর প্রতি গভীর আস্থা এবং সার্বিক বিশ্বাসের কথা ঘোষিত হয়। 4. সমাজতন্ত্র শব্দের গতানুগতিক তথা মার্ক্সীয় ব্যাখ্যা বর্জন করা হয়। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার হিসেবে সমাজতন্ত্র নতুনভাবে ব্যাখ্যাত হয়। 5. নাগরিক পরিচিতির ক্ষেত্রে বাঙালি শব্দের পরিবর্তে বাংলাদেশি শব্দ গৃহীত হয়, অর্থাৎ ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে ভৌগোলিক জাতীয়তাবাদকে গ্রহণ করা হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী এতে সন্তোষ প্রকাশ করে, যা পরবর্তী কার্যক্রমে প্রতিফলিত হয়। রাজনৈতিক তাত্ত্বিকরাও পরিবর্তনকে যৌক্তিক বলে ব্যাখ্যা করেন। গণভোট। এই শাসনতান্ত্রিক পরিবর্তন ও জিয়া গৃহীত অন্যান্য কার্যব্যবস্থার উপর জনগণের সমর্থন আছে কিনা এটি যাচাইয়ের জন্য অন্যান্য সামরিক শাসকদের মতো একটি গণভোটের আয়োজন করা হয়। 1977 সালের 1 মে এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের ব্যালট পত্রে প্রশ্নাকারে উত্থাপিত হয় যে জিয়া এবং তার সরকারের গৃহীত কার্যক্রমের উপর আপনার আস্থা আছে কিনা। হ্যাঁ না উত্তর দিতে বলা হয়। ফলাফলে দেখা যায় যে জিয়া 98.88% ভোট লাভ করেন। এই অবিশ্বাস্য পরিসংখ্যানের কারণ বিশ্লেষণ করতে গিয়ে একজন প্রবীণ ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মন্তব্য করেন যে জাতীয় পরিবেশ ও পরিস্থিতিতে জিয়া ব্যাপক আস্থা ভোট লাভ করেন। এটা ছিল নিশ্চিত। রাজা যা বলে পরিষদ বলে তার শতগুণ।
প্রবণতার কারণে অতি উৎসাহী আমলা, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জিয়া সমর্থকরা জিয়ার বিশ্বাসযোগ্য সমর্থনকে অবিশ্বাস্য পরিসংখ্যানে পরিণত করে। এই গণভোটে জিয়া ডান এবং বাম প্রায় সকল মহলের সমর্থন লাভ করেন। 19 দফা কর্মসূচি। গণভোটের ব্যাপক আস্থা লাভের পর রাজনীতি সম্পর্কে জিয়া আরও প্রত্যয়ী হয়ে ওঠেন। ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য বিবেচনা করে 1977 সালের 30 এপ্রিল 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচিতে মুক্ত অর্থনীতি, বিরাষ্ট্রীয়করণ, গ্রাম উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, স্বনির্ভরতা অর্জন, খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা বিস্ফোরণ রোধের মতো জনপ্রিয় কর্মসূচি ঘোষিত হয়। রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রয়াস জাগদল। প্রেসিডেন্ট জিয়া গণভোটে ব্যাপক আস্থা লাভ করার পরও দ্বিধান্বিত ছিলেন যে তিনি কি নতুন রাজনৈতিক দল গঠন করবেন নাকি পুরনো কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন। জিয়া ক্রমশই জনতার কাতারে সামিল হতে আগ্রহী ছিলেন এবং সেনাবাহিনীকে পেশাগত অবস্থানে ফিরিয়ে নিতে চাচ্ছিলেন। একটি কার্যকর রাজনৈতিক দল গড়বার জন্য মেজর জেনারেল নুরুল ইসলাম শিশুকে দায়িত্ব দেওয়া হয়। ডান বাম নির্বিশেষে সকল রাজনৈতিক যোগাযোগ শেষে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে একটি রাজনৈতিক দল দাঁড় করানো হয়। খ্যাতিমান চিকিৎসক, রাজনীতিবিদ অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী দলটির নাম দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে জাগদল। প্রেসিডেন্ট জিয়া সরাসরি যোগদান না করেও আরও রাজনৈতিক পরিপক্ক পরিবেশের জন্য অপেক্ষা করতে থাকেন। মূলত জাগদল গঠন ছিল একটি পরীক্ষামূলক পদক্ষেপ। এর মাধ্যমে শাসক পক্ষের অনুকূল জনমত গঠনের চেষ্টা করা হয়। জাগদল গঠনে জিয়া বিরোধী শিবিরও সক্রিয় হয়ে ওঠে। উভয় পক্ষের এই প্রাক প্রস্তুতি লগ্নে অনুকূল পরিবেশ ভেবে জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা 1978 সালের 3 জুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে ঘোষিত হয়। এই নির্বাচনী ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সমীকরণ ঘটে। ডান বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো রীতিমতো দুপক্ষে ভাগ হয়ে যায়। বিশেষ করে সনাতনী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তথা ধর্মনিরপেক্ষ এবং মুসলিম লীগ তথা ইসলামী দলগুলোর মধ্যে জোট এবং পাল্টা জোট গঠনের তৎপরতা পরিদৃষ্ট হয়। কষ্টকর সাংগঠনিক ক্রিয়া প্রতিক্রিয়ার পর প্রেসিডেন্ট জিয়া বিভিন্ন ধারার একটি সমন্বিত রূপ দিতে সক্ষম হন। জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ওই সমন্বিত প্রয়াসের প্রকাশ ঘটে। জাতীয়তাবাদী ফ্রন্টের শরিক দলগুলো ছিল: 1. ন্যাশনাল আওয়ামী পার্টি, মশিউর রহমানের নেতৃত্বে দলের বৃহৎ অংশ। 2. মুসলিম লীগ। 3. ইউনাইটেড পিপলস পার্টি। 4. লেবার পার্টি। 5. তফসিলি ফেডারেশন। প্রেসিডেন্ট জিয়া জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী ঘোষিত হন। ফ্রন্টের বাইরে থেকে সাবেক জামায়াত ইসলামী, নেজামে ইসলাম এবং PDP সমন্বয়ে গঠিত ইসলামী ডেমোক্রেটিক লীগ প্রেসিডেন্ট জিয়াকে সমর্থন দেয়। তোয়াহার নেতৃত্বাধীন সাম্যবাদী দল এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ইত্যাদি পিকিংপন্থী বলে পরিচিত রাজনৈতিক দলও জিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। বামধারার বিশিষ্ট সাংবাদিক, হলিডে সম্পাদক AZM এনায়েতুল্লাহ খান জিয়ার বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করেন। জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল প্রথম দিকে সামরিক শাসনের অধীনে কোনো নির্বাচনে যেতে অস্বীকার করলেও পরবর্তীকালে শাসক গোষ্ঠীর সাথে গোপন সমঝোতার ভিত্তিতে পরোক্ষভাবে জিয়াকে সমর্থন দেয়। অপরদিকে জিয়া তথা সামরিক শাসন বিরোধী রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের নায়ক জেনারেল MAG ওসমানীকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। তারা গণ ঐক্য জোট নামে মোটামুটি বাম ধারার একটি শক্তিশালী জোট গঠনে সক্ষম হয়। গণ ঐক্য জোটের শরিক দলগুলো ছিল: 1. বাংলাদেশ আওয়ামী লীগ। 2. ন্যাশনাল আওয়ামী পার্টি। 3. বাংলাদেশ গণ আজাদী লীগ। 4. জাতীয় জনতা পার্টি। 5. পিপলস লীগ। নির্বাচনের সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ থাকায় এটি আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়নি, তবে পরোক্ষভাবে তারা জোটকে সর্বতোভাবে সহযোগিতা করে। নির্বাচনী ফলাফল: সামরিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ক্ষমতাকে নৈতিক এবং আইনগত ভিত্তি দেবার উদ্দেশ্যেই সাধারণত নির্বাচন পরিচালিত হয়। বার্মার জেনারেল নেউইন, ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং বাংলাদেশের জেনারেল জিয়াউর রহমান একই উদ্দেশ্যে নির্বাচন পরিচালনা করেছেন। বাংলাদেশে জিয়াউর রহমানের এই নির্বাচনটি একটু ভিন্ন ধর্মী ছিল, একটি কারণে যে অন্যত্র সকল ক্ষেত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য
মৌলিক গণতন্ত্র ধরনের কৌশল অবলম্বন করা হলেও জিয়া তা করেননি। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অত্যন্ত খোলামেলা পরিবেশে গ্রহণযোগ্যভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারের সর্বমোট সংখ্যা ছিল 3,84,86,247 জন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক 53.59% ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে জিয়া 76.67% এবং আওয়ামী 21.70% ভোট লাভ করেন। বাকি 1.63% ভোট অন্যান্য প্রার্থীরা লাভ করেন। জিয়ার নির্বাচনী বিজয়ের কারণ হিসেবে একটি তথ্যমূলক পর্যবেক্ষণ বলা হয়, The objective situation then prevailing was much more favorable for General Zia than for General Osmani. বেসামরিক প্রাধান্যে মন্ত্রিসভা। নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া আনুষ্ঠানিক বৈধতা অর্জন করেন এবং বেসামরিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ সময় অতিক্রম করেন। নবগঠিত জিয়া ক্যাবিনেটের পেশাগত অবস্থান ছিল নিম্নরূপ: ক. রাজনৈতিক নেতা 13 জন। দল বিভাজন: 1. ভাসানী ন্যাপ 3 জন। 2. মুসলিম লীগ 2 জন। 3. ইউপিপি 2 জন। 4. তফসিলি ফেডারেশন 1 জন। 5. অন্যান্য 5 জন। খ. টেকনোক্র্যাট 8 জন। গ. সামরিক ব্যক্তিত্ব 6 জন। ঘ. বেসামরিক ব্যক্তিত্ব 2 জন। সর্বমোট 29 জন। ইতপূর্বে গঠিত দুটো উপদেষ্টা পরিষদে সামরিক, বেসামরিক আমলা ও টেকনোক্র্যাটদের প্রাধান্য ছিল। বেসামরিক ব্যক্তিদের প্রাধান্য শুধুমাত্র ক্যাবিনেটের নয়, প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের অন্যত্র অনুভূত হয়। সামরিক আদালতগুলো গুটিয়ে নেওয়া হয়। সচিবালয়, কর্পোরেশন ও অন্যান্য ক্ষেত্রেও বেসামরিক লোকদের অধিকতর অবস্থান সুদৃঢ় হয়। অবশ্য সামরিক বাহিনীর যেসব লোকজন পুলিশ বাহিনী সহ অন্যত্র আত্মস্থ করা হয়, তাদের প্রত্যাহার করা হয়নি। অবশেষে সামরিক আইনও প্রত্যাহার করা হয়। বিএনপি গঠন। একটি সফল প্রেসিডেন্ট নির্বাচনের পর জিয়া নিজ রাজনৈতিক ভিত্তিতে সুসংহত, সমন্বিত এবং আরও ব্যাপকতর করার জন্য একটি একক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ফ্রন্ট যে রাজনৈতিক ক্ষমতায়নের জন্য যথেষ্ট নয়, অতীতের যুক্ত ফ্রন্টের ইতিহাস থেকে তিনি সে শিক্ষা গ্রহণ করেন। প্রেসিডেন্ট জিয়া যে ফ্রন্টের মাধ্যমে বিজয়ী হয়েছেন, সেই ফ্রন্টকেই একটি রাজনৈতিক দলের রূপ দিতে অগ্রসর হন। সংসদীয় নির্বাচনের আগাম ঘোষণা এসব রাজনৈতিক দলকে জিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ হতে সহায়তা করে। জিয়া আরও অনুভব করেন, বিরুদ্ধবাদীদের ক্রমবর্ধমান শক্তি এবং আদর্শগত ঐক্যের কাছে তার অনুপ্রেরণার ইতিপূর্বে সৃষ্ট জাগদল অথবা ফ্রন্ট কোনোটিই টেকসই নয়। ছোটখাটো বিরোধিতা বাদে এরকম সহজেই জিয়া ফ্রন্টকে পার্টিতে রূপান্তরিত করতে সক্ষম হন। জাগদল এবং ফ্রন্টের অন্যান্য শরিক দল, কিছু বিচ্ছিন্ন রাজনৈতিক ও পেশাগত ব্যক্তিত্ব নবগঠিত রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণে দেখা যায়, রাইট ফ্রম দ্য লেফট অ্যান্ড লেফট ফ্রম দ্য রাইট। বিএনপিতে এই ধরনের মধ্যপন্থী রাজনৈতিক এলিটদের বিপুল সমাবেশ ঘটে। এতে জিয়াউর রহমানের মননের কাছাকাছি অবস্থান অর্জিত হয়। অর্থাৎ জিয়ার পক্ষে একটি সেন্ট্রিস্ট ভূমিকা নেওয়া সহজ হয়ে দাঁড়ায়। এভাবে 1978 সালের 1 সেপ্টেম্বর ঘোষিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। প্রফেসর তালুকদার মনিরুজ্জামান বিএনপিকে তুলনা করেছেন তুরস্কের পিপলস রিপাবলিকান পার্টি, মেক্সিকোর ন্যাশনাল রেভলিউশনারি পার্টি, দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক দল, ফিলিপাইনের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সাথে। বলা বাহুল্য, সবগুলো রাজনৈতিক দলের গঠন তথা উৎসভূমি কম বেশি একই রকমের। জিয়াউর রহমান বিএনপি এর মাধ্যমে জনগণকে সংগঠিতকরণ, পরিচালনা এবং জনমত সংগ্রহে ব্রতী হন। সংসদীয় নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ব্যক্তি জিয়া শাসনের বৈধতা অর্জন করেন। যে কোনো সামরিক শাসকের মতো স্থানীয় নির্বাচন, গণভোট, জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল গঠন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কর্তৃপক্ষ বেসামরিকীকরণ প্রক্রিয়ার প্রান্তসীমায় উপনীত হয়, কিন্তু তখনও একটি কার্যকর রাজনৈতিক প্রতিষ্ঠান গড়া হয়নি। 75-এর রাজনৈতিক ঘটনাবলীর মধ্য দিয়ে যে জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে, তা আর পুনরুজ্জীবিত হয়নি। জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের এই সমন্বিত ফোরামটির সংগঠন জিয়া এবং তার সহযোগীদের জন্য অনিবার্য ছিল। প্রায় 4 বছরের দূরদৃষ্টি রাজনৈতিক কার্যক্রমের পর একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির আত্মপ্রকাশের পর জিয়াউর রহমান জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। 33 দিনে সংসদীয় নির্বাচনে সকল দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য
জিয়া চেষ্টিত হন। এ সময় সামরিক শাসক বিরোধী আন্দোলনও দানা বেঁধে ওঠে। প্রকাশ্য ও গোপনে কষ্টকর রাজনৈতিক অনুশীলনের পর 3 বার তারিখ পেছানোর পর নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা সম্ভব হয়। সরকার বিরোধী পক্ষের 3টি দাবি: 1. সামরিক আইন প্রত্যাহার, 2. অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, 3. সকল রাজবন্দীদের মুক্তি। দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়া হয়। সংসদের প্রথম অধিবেশনেই সামরিক আইন প্রত্যাহারের নিশ্চয়তা দেয়া হয়। প্রায় সকল রাজনৈতিক দলই আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ এবং জেনারেল ওসমানীর জনতা পার্টি এ নির্বাচনকে সামরিক শাসন বৈধকরণ প্রক্রিয়া বলে অভিহিত করে তারা এই নির্বাচন বর্জন করে। নির্বাচনের ফলাফল ছিল নিম্নরূপ: বিএনপি প্রার্থীর সংখ্যা ছিল 298, প্রাপ্ত আসন 206, শতকরা ভোট পেয়েছেন 41.2। মন্তব্য: শাসক দল। আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ছিল 295, প্রাপ্ত আসন ছিল 39, শতকরা ভোট 14.4। মন্তব্য: প্রধান বিরোধী দল। আইডিএল, যার প্রার্থী সংখ্যা ছিল 265, আসন পেয়েছেন 19টি এবং শতকরা ভোট ছিল 10%। এবং মন্তব্য: ইসলামপন্থী। জাসদের প্রার্থী সংখ্যা ছিল 240, আসন পেয়েছে 9টা, শতকরা ভোট ছিল 4.9%। মন্তব্য: অতি বামপন্থী। এই নির্বাচনে 50.94% লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনের অব্যবহিত পরে 17 জন স্বতন্ত্র এমপি এর 10 জন বিএনপিতে যোগদান করেন। নির্বাচনের পরে 17 জন স্বতন্ত্র এমপি এর 10 জন বিএনপিতে যোগদান করেন। একজন গবেষক মন্তব্য করেন যে দ্য ম্যাসিভ ভিক্টরি অব দ্য বিএনপি আন্ডারলাইন দ্য কন্টিনিউড কনফিডেন্স অব দ্য পাবলিক ইন দ্য লিডারশিপ অব প্রেসিডেন্ট জিয়া, দ্য সোলজার টার্নড পলিটিশিয়ান। মাত্র 5 মাস বয়সী বিএনপির জন্য এটি ছিল তাৎপর্যপূর্ণ বিজয়। জিয়ার এই বিজয়ের কারণ হিসেবে 5টি বিষয়কে চিহ্নিত করা যায়: 1. আমলাতন্ত্রের নিঃশর্ত সমর্থন এবং জনসমর্থন সংগ্রহে আন্তরিক সহযোগিতা। 2. নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলিষ্ঠ ভূমিকা। 3. মধ্য এবং ডান তথা ইসলামপন্থীদের সমর্থন। 4. সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমসমূহের প্রচারণা। 5. বিরাজমান পরিস্থিতিতে নেতৃত্বের সংকট। তবে অংশগ্রহণকারী প্রায় সকল বিরোধী দল নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং সন্ত্রাসের অভিযোগ আনয়ন করেন। কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলের অভিযোগের সত্যতা থাকতে পারে, তবে ব্যাপক কারচুপি বিএনপির সার্বিক বিজয়ের কারণ ছিল না। ইতিপূর্বে তা বলা হয়েছে। 75 পরবর্তী সময়ে জিয়া এবং তার অনুগামীরা জনচিত্ত জয় করার জন্য বেশ কিছু মনস্তাত্ত্বিক ও উন্নয়নমূলক কার্যব্যবস্থা গ্রহণ করে। ওইসব কার্যব্যবস্থা সাধারণ মানুষের মন জয় করে। 1979 সনের সংসদীয় নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান তার বেসামরিকীকরণ প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে পৌঁছান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সামরিক আইন প্রত্যাহার করা হয়। দেশ বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী ও সংশ্লিষ্ট গবেষকরা জিয়ার এই তড়িৎ বেসামরিকীকরণ প্রক্রিয়াকে স্বাগত জানান। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারের জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস এই বইটির প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন, এবং এমন আরও বই শুনতে আমাদের চ্যানেল বই কথা কয় সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে দেখা হবে এই বইটির পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।